ভাবুন তো একবার, ওই যে কম্পাসের কাঁটা কি করে ঠিক উত্তর দিকে ঘুরে যায়, বা ধরুন একটা মস্ত বড় মোটরের চাকা বন করে যে ঘুরে, এর পেছনে কোনো অদৃশ্য শক্তি কাজ করে। এই শক্তিটাই তো চুম্বকের শক্তি। আর আজ আমরা এই তড়িৎ চৌম্বকত্বের যে জগৎটা সেটা নিয়ে একটু কথা বলবো। হ্যাঁ, জানার চেষ্টা করব যে এই চৌম্বক ক্ষেত্র ব্যাপারটা কি, কোথা থেকে আসে। ঠিক। আর বিদ্যুৎ আর চুম্বকত্বের মধ্যে যে একটা যোগ আছে সেটাও দেখব। আর দেখব কেন সব পদার্থ চুম্বকের দিকে একভাবে টানে না, বা কখনো কখনো দূরেও ঠেলে দেয়। আচ্ছা, তাহলে শুরু করা যাক চৌম্বক ক্ষেত্র দিয়ে। এটা কি অনেকটা ওই পুকুরে ঢিল ফেললে যেমন ঢেউ ছড়ায় সেই রকম একটা প্রভাব এলাকা? ওয়াও, খুব সুন্দর তুলনা তো। হ্যাঁ, অনেকটা তাই। চুম্বক ক্ষেত্র হলো চুম্বকের চারপাশে সেই এলাকা যেখানে ওর প্রভাবটা টের পাওয়া যায়। এই প্রভাব কতটা শক্তিশালী সেটা আমরা মাপি একটা রাশি দিয়ে। নাম হলো চৌম্বক আবেশ বা ম্যাগনেটিক ইন্ডাকশন। একে আমরা বি দিয়ে লিখি, আর এর একক হলো টেসলা। টেসলা। আচ্ছা। আরেকটা জিনিস আছে, চৌম্বক তীব্রতা বা ম্যাগনেটিক ইন্টেন্সিটি, মানে এইচ। এটা আসলে বোঝায় বাইরের উৎসটা ক্ষেত্রটা তৈরি করতে কতটা চেষ্টা করছে। এর একক হল অ্যাম্পিয়ার প্রতি মিটার। ওহ, আচ্ছা, বি হলো আসল শক্তিটা, আর এইচ হলো সেই শক্তি তৈরির পেছনের কারণটা, তাই তো? একদম তাই। এবার কোনো পদার্থ এই চৌম্বক ক্ষেত্রের প্রতি কেমন আচরণ করবে, কতটা সাড়া দেবে, সেটার জন্য কিন্তু রাশি আছে। যেমন ধরুন চৌম্বক ভেদ্যতা বা পারমিয়েবিলিটি, মিউ। এটা হলো কোনো জিনিসের ভেতর দিয়ে চৌম্বক বলরেখা কত সহজে যেতে পারে। ভাবুন, স্পঞ্জের মধ্যে জল ঢোকা বা পাথরের মধ্যে জল ঢোকা, ব্যাপারটা অনেকটা সেই রকম। আচ্ছা, বেশ ইন্টারেস্টিং। আরেকটা হলো চৌম্বক গ্রাহিতা বা ম্যাগনেটিক সাসেপ্টেবিলিটি, কাই। এটা মাপে যে পদার্থটা চৌম্বক ক্ষেত্র পেয়ে নিজে কতটা চুম্বক হয়ে উঠল বা ক্ষেত্রটার দ্বারা কতটা প্রভাবিত হলো। তার এই যে বি, এইচ, মিউ, কাই, এগুলো দিয়েই আমরা অদৃশ্য চৌম্বক ক্ষেত্রটাকে মাপতে বা বুঝতে পারি। ঠিক ধরেছেন। এই রাশিগুলো ব্যবহার করেই আমরা ক্ষেত্রটাকে বিশ্লেষণ করি। বেশ, কিন্তু আপনি বলছিলেন বিদ্যুৎ আর চৌম্বকত্বের মধ্যে একটা যোগ আছে। হ্যাঁ, আর এখানেই সবচেয়ে মজার ব্যাপারটা। শুধু যোগ আছে তাই নয়, এরা একে অপরকে তৈরিও করতে পারে। সত্যি? চুম্বক দিয়ে বিদ্যুৎ তৈরি করা যায়? এটা তো প্রায় জাদুর মতো শোনায়। হ্যাঁ, আর এটাই হলো ফ্যারাডের সেই বিখ্যাত তড়িৎ চৌম্বকীয় আবেশের সূত্র। খুব সহজ করে বললে, যদি কোনো তারের কুণ্ডলীর চারপাশের চৌম্বক ক্ষেত্রে বা ওই কুণ্ডলীর মধ্যে দিয়ে যাওয়া চৌম্বক বলরেখার সংখ্যায়, চৌম্বক ফ্লাক্সে যদি বদলায়, হ্যাঁ, যদি বদলায়, তাহলে ওই তারের কুণ্ডলীতে একটা ভোল্টেজ তৈরি হবে, যাকে আমরা বলি আবিষ্ট তড়িৎচালক বল, আর তার ফলে বিদ্যুৎ প্রবাহ হতে পারে। যেমন ধরুন, একটা তারের গোল রিং বা কুণ্ডলী নিলাম, আর তার কাছে একটা চুম্বককে শুধু আনছি আর সরাচ্ছি, এরকম করলে। একদম ঠিক। ওই যে চুম্বকটাকে নাড়াচ্ছেন, তার ফলে কুণ্ডলীর মধ্যে দিয়ে যাওয়া চৌম্বক ক্ষেত্রটা অনবরত বদলাচ্ছে, আর এই বদলের জন্যই কুণ্ডলীতে বিদ্যুৎ তৈরি হবে। যদি কুণ্ডলীর সাথে একটা ছোট্ট এলইডি বাল্ব লাগিয়ে রাখেন, দেখবেন হয়তো সেটা জ্বলে উঠছে। দারুণ তো। আর এই সহজ নীতিটাই কিন্তু পাওয়ার স্টেশনের বিশাল বিশাল জেনারেটরের মূল কথা। ওইভাবেই তো আমাদের বাড়ি বা কারখানায় বিদ্যুৎ আসে। তাহলে আসল কথাটা হলো, চুম্বকটা স্থির থাকলে হবে না, চুম্বক ক্ষেত্রটাকে বদলাতে হবে, পরিবর্তনশীল হতে হবে, তবেই বিদ্যুৎ তৈরি হবে, তাই তো? একেবারে, পরিবর্তনটাই এখানে মূল। আচ্ছা, এবার একটু পদার্থের কথাই আসি। সব জিনিস তো চুম্বকের প্রতি একরকম আচরণ করে না, তাই না? না, একেবারেই না। যেমন লোহা তো চুম্বকে আটকে যায়, কিন্তু পাশেই হয়তো একটা কাঠের টুকরো পড়ে আছে, সেটার কিছুই হয় না। ঠিক তাই। চুম্বকের প্রতি এই ভিন্ন ভিন্ন আচরণের ওপর ভিত্তি করে আমরা পদার্থদের মূলত ৩টে ভাগে ভাগ করি। প্রথমটা হলো ডায়াচুম্বক বা ডায়াম্যাগনেটিক পদার্থ। ডায়াচুম্বক? হ্যাঁ, এরা চুম্বকের কাছে আনলে খুব খুব দুর্বলভাবে বিকর্ষিত হয়, একটু দূরে সরে যেতে চায়। এদের চৌম্বক গ্রাহিতা, ওই যে কাই বলেছিলাম, সেটা খুব কম আর ঋণাত্মক হয়। যেমন তামা, জল, সোনা, এরা যেন একটু লাজুক স্বভাবের, চুম্বক দেখলেই সরে যায়। হ্যাঁ, বেশ বলেছেন। আচ্ছা, আর দ্বিতীয় ভাগটা? দ্বিতীয়টা হলো প্যারাচৌম্বক বা প্যারাম্যাগনেটিক। এরা আবার চৌম্বক দিয়ে খুব দুর্বলভাবে আকর্ষিত হয়, অল্প একটু টানে। এদের গ্রাহিতা কাই কম, তবে ধনাত্মক,
অ্যালুমিনিয়াম, প্ল্যাটিনাম, এমনকি বাতাস মানে অক্সিজেনও এই দালে পড়ে। এরা যেন অল্প আগ্রহী বন্ধুর মতো হালকা টান অনুভব করে। তবে হ্যাঁ, তাপমাত্রা বাড়ালে এদের এই চৌম্বক ধর্মটা কিন্তু কমে যায়। ও আচ্ছা। আর আর লোহা, নিকেল এইগুলো যেগুলো খুব জোরে টানে? হ্যাঁ, ঠিক ধরেছেন। এরা হলো তৃতীয় ভাগ, ফেরোচৌম্বক বা ফেরোম্যাগনেটিক পদার্থ। এরা চৌম্বক দ্বারা অত্যন্ত প্রবলভাবে আকর্ষিত হয়। লোহা, কোবল্ট, নিকেল হল এর সেরা উদাহরণ। এদের গ্রাহিতা কাই খুব বেশি আর ধনাত্মক। কেন এরা এত বেশি আকর্ষণ দেখায়? আসলে এদের ভেতরে ছোট ছোট চৌম্বক অঞ্চল থাকে, যাদের ডোমেইন বলে। বাইরে থেকে চৌম্বক ক্ষেত্র দিলে এই ডোমেইনগুলো সব একই দিকে মুখ করে সাজানো হয়ে যায়, আর তার ফলে এরা এত শক্তিশালী চৌম্বকত্ব দেখায়। এরা হলো চৌম্বকের একেবারে যাকে বলে বেস্ট ফ্রেন্ড, প্রবল আকর্ষণ। দারুণ। তাহলে ডায়াচুম্বক বিকর্ষণ করে, প্যারাচুম্বক অল্প আকর্ষণ করে, আর ফেরোচুম্বক প্রবল আকর্ষণ করে। এটাই মূল পার্থক্য? হ্যাঁ, মোটে তরপর এটাই। তবে ফেরোচুম্বকের মধ্যে আবার দুটো ধরন আছে। নরম বা সফট ফেরোচুম্বক পদার্থ, যাদের খুব সহজেই চৌম্বক বানানো যায়, আবার চৌম্বকত্ব চলেও যায় তাড়াতাড়ি, যেমন ট্রান্সফর্মারের কোর বানাতে লাগে। আর আছে কঠিন বা হার্ড ফেরোচুম্বক পদার্থ। এদের একবার চৌম্বক বানালে সেই চৌম্বকত্ব সহজে নষ্ট হয় না। পার্মানেন্ট ম্যাগনেট বা স্থায়ী চৌম্বক বানাতে এগুলোই ব্যবহার করা হয়। তার মানে পদার্থের ভেতরের গঠনটাই ঠিক করে দেয় যে সে চুম্বকের প্রতি কেমন আচরণ করবে? একদম। ভেতরের পারমাণবিক গঠন আর ইলেকট্রনের সজ্জাই এর জন্য দায়ী। তাহলে আজ আমরা মোটামুটিভাবে দেখলাম চুম্বক ক্ষেত্র জিনিসটা কি, তাকে বোঝার জন্য কি কি রাশি লাগে, মানে এই বি, এইচ, মিউ, খায়। হ্যাঁ, আর দেখলাম বিদ্যুৎ আর চুম্বকত্বের মধ্যে সেই দারুণ সম্পর্কটা, মানে তড়িৎ চৌম্বকীয় আবেশ, যা কিনা পরিবর্তনশীল চুম্বকত্ব থেকে বিদ্যুৎ তৈরি করতে পারে। ঠিক। আর সবশেষে দেখলাম পদার্থেরও রকমফের আছে, ডায়াচম্বক, প্যারাচুম্বক আর ফেরোচুম্বক, যারা চুম্বকের প্রতি ভিন্ন ভিন্ন আচরণ দেখায়। একদম ঠিক। আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রছাত্রীদের জন্য এই ধারণাগুলো কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ ভাবুন, মোটর, জেনারেটর, ট্রান্সফর্মার থেকে শুরু করে আজকের দিনের কম্পিউটারের হার্ড ডিস্ক, মোবাইলের কমিউনিকেশন সিস্টেম, এমনকি হাসপাতালের এমআরআই মেশিন, এই সব কিছুর একদম গোড়াতেই কিন্তু রয়েছে এই তড়িৎ চৌম্বকত্বের নীতিগুলো। সত্যি। তাই এই ভিতটা যদি শক্ত থাকে, তাহলে ভবিষ্যতের যে কোনো প্রযুক্তি নিয়ে কাজ করতে বা নতুন কিছু উদ্ভাবন করতে অনেক সুবিধা হবে। এই জ্ঞানটা শুধু নম্বর পাওয়ার জন্য নয়, এটা আসলে আমাদের চারপাশের প্রযুক্তিকে বোঝার আর ভবিষ্যতে নতুন কিছু তৈরি করার একটা চাবিকাঠি। তাই শেখার আগ্রহটা বাঁচিয়ে রাখা খুব দরকার। একদম ঠিক কথা। আচ্ছা, একটা জিনিস ভাবছিলাম, এখন তো ন্যানো টেকনোলজির যুগ। এই যে চৌম্বক পদার্থগুলো, এদের একদম ক্ষুদ্র স্তরে, মানে ন্যানো স্কেলে, এদের আচরণকে কাজে লাগিয়ে কি ভবিষ্যতে আরও দারুণ কিছু বানানো সম্ভব? হয়তো আরও ছোট, আরও শক্তিশালী মেমোরি ডিভাইস বা শক্তি সঞ্চয়ের আরও ভালো কোনো উপায়? হতেই পারে। বিজ্ঞানীরা তো সেই চেষ্টাই করছেন। ন্যানোম্যাগনেটিজম এখন গবেষণার খুব গুরুত্বপূর্ণ একটা ক্ষেত্র। ভাবনার বিষয় কিন্তু। দেখা যাক ভবিষ্যতে কি হয়।